আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 8 আলোর প্রতিফলনের সেকেন্ড পার্ট। এখানে আমরা জানব দর্পণ কি এবং দর্পণ সম্পর্কিত কিছু সংজ্ঞা জানব, প্রতিবিম্ব কি এবং বিম্ব গঠনের ক্ষেত্রে 3টি রুলস আমরা শিখব, ভালো করে বোঝার ট্রাই করব এই টপিকগুলো। তো প্রথমে শুরু করি, দর্পণ জিনিসটা কি। দর্পণ মানে হচ্ছে আয়না বা ইংরেজিতে মিরর বলে। মিরর কি বা দর্পণের ডেফিনেশনটা কি হবে? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় ওই মসৃণ তলটাকে বলা হচ্ছে দর্পণ। মানে তলটা মসৃণ থাকবে এবং এখানে যদি আলোর নিয়মিত প্রতিফলন হয় তখনই সেটা কি হবে? দর্পণ হবে। ওই যে আমরা আয়নায় যে নিজেকে দেখি, এটা আসলে একটা মসৃণ তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয়। এবং দর্পণ বা আয়না গঠনের ক্ষেত্রে একটা জিনিস করতে হয়, যেই গ্লাসটা থাকবে এর এক পাশে মানে উজ্জ্বল ধাতুর প্রলেপ লাগিয়ে দিতে হয়। যখন উজ্জ্বল ধাতুর প্রলেপ লাগিয়ে দেওয়া হয় তখন অপর পৃষ্ঠটা প্রতিফলক রূপে কাজ করে এবং ওইখানে আলো নিয়মিত প্রতিফলন হয়। ওই যে পেছন দিকে উজ্জ্বল ধাতুর যে প্রলেপ লাগানো হয় ওটাকে বলে পাড়া লাগানো বা সিলভারিং। সিলভারিং করে দিলেই সেক্ষেত্রে ওই সমতল পৃষ্ঠটা দর্পণ রূপে আচরণ করবে যেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয়। এই দর্পণ আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সমতল দর্পণ মানে প্লেন মিরর, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ কোনটা? আমরা যে আয়নাটা সচরাচর দেখি লুকিং গ্লাসে যেটা থাকে ওটা হচ্ছে সমতল দর্পণ, মানে ওই সমতল পৃষ্ঠটা মসৃণ এবং ওইখানে আলো নিয়মিত প্রতিফলন হয়। আবার গোলীয় দর্পণ কোনটা? যদি কোনো গোলকের অংশবিশেষ সেটা যদি দর্পণ রূপে আচরণ করে তখন ওইটাকে বলা হবে গোলীয় দর্পণ। তবে একটা কথা আছে, গোলীয় দর্পণ আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে অবতল আর একটা হচ্ছে গিয়ে উত্তল। গোলকের কিন্তু দুইটা পৃষ্ঠ থাকে। এই যে ভেতরের দিকের যে পৃষ্ঠ এটাকে বলা হচ্ছে অবতল পৃষ্ঠ, আর বাহিরের দিকের যে পৃষ্ঠটা এটাকে বলা হয় উত্তল পৃষ্ঠ। যদি কোনো গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ অর্থাৎ অভ্যন্তরীণ পৃষ্ঠটা মসৃণ হয় এবং বাহিরের পাশে যদি সিলভারিং করা থাকে তখন এখানে আলোর নিয়মিত প্রতিফলন হলেই ওইটাকে বলা হবে অবতল দর্পণ। আবার যদি কোনো গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ মসৃণ হয় এবং ওইখানে আলোর নিয়মিত প্রতিফলন হয় তখন ওই গোলীয় দর্পণকে বলা হবে উত্তল দর্পণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন হয় সেটা হচ্ছে গিয়ে দর্পণ। দর্পণ প্রথমত দুই প্রকার, অবতল দর্পণ আর হচ্ছে গিয়ে উত্তল দর্পণ। এখন এই গোলীয় দর্পণের কিছু সংজ্ঞা বা ডেফিনেশন আমাদের মাথার মধ্যে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এটা দেখাই দিচ্ছি, অবতল দর্পণটাও গোলীয় দর্পণ, উত্তল দর্পণটাও গোলীয় দর্পণ। তো অবতল দর্পণের জন্য যে সংজ্ঞাগুলো আসবে সেম জিনিসটা উত্তল দর্পণের জন্য আসবে। আমি অবতল দর্পণ দিয়ে এই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে গিয়ে মেরু। মেরুটা কি? ওই গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের যে মধ্যবিন্দু, ওই মধ্যবিন্দুকে বলা হয় মেরু। এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়, পি ফর পোল। পোল মানে হচ্ছে মেরু। তাহলে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের যে মধ্যবিন্দু সেটাকে মেরু বলা হবে। এরপরে বক্রতার কেন্দ্র। এই গোলীয় দর্পণ অবশ্যই একটা গোলকের অংশবিশেষ, একটা গোলকের অংশই তো এই গোলীয় দর্পণটা। ওই গোলকের যে কেন্দ্রটা থাকবে ওটাকেই বলা হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র। তাহলে সহজ করে একটু বলে দেই, গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ ওই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। তারপর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ওই যে বক্রতার কেন্দ্র হতে মেরু বরাবর যেই ব্যাসার্ধটা আমরা আঁকি সেটাই হচ্ছে গিয়ে বক্রতার ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে গিয়ে বক্রতার ব্যাসার্ধ। অথবা তুমি মেরু ছাড়া অন্য যে কোনো দিকে কেন্দ্র থেকে রেখা টানলে ওটাও ব্যাসার্ধ বুঝাবে। তো সচরাচর বলা হয় ওই বক্রতার কেন্দ্র, যেটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, বক্রতার কেন্দ্র হতে মেরু পর্যন্ত যেই ব্যাসার্ধটা কল্পনা করা হয় সেটাই হচ্ছে গিয়ে বক্রতার ব্যাসার্ধ। এখন তারপরে যেটা প্রধান অক্ষ। প্রধান অক্ষ কি? বক্রতার কেন্দ্র এবং মেরু বরাবর যে অক্ষ কল্পনা করা হয় ওইটাই হচ্ছে গিয়ে প্রধান অক্ষ। আমি আবার বলতেছি, ওই যে বক্রতার কেন্দ্র এবং মেরু বরাবর যেই অক্ষ কল্পনা করা হয় ওইটাকে বলা হয় প্রধান অক্ষ। এখন গৌণ অক্ষ কি হবে? মেরু ছাড়া বক্রতার কেন্দ্র হতে প্রতিফলক পৃষ্ঠের যে কোনো বিন্দুতে যেই অক্ষ কল্পনা করা হয় এটা হচ্ছে গৌণ অক্ষ। তার মানে আমরা যদি এদিকে একটা রেখা টানি, এদিকে একটা রেখা টানি, তো এদেরকে আমরা গৌণ অক্ষ হিসেবে হিসাব করতে পারবো। তবে প্রধান অক্ষ হচ্ছে বক্রতার কেন্দ্র এবং মেরু বরাবর যেই অক্ষ কল্পনা করা হয় সেটা হচ্ছে প্রধান অক্ষ।
এখন প্রধান অক্ষ বুঝলাম, গৌণ অক্ষ বুঝলাম, তারপর আমরা বুঝবো হচ্ছে প্রধান ফোকাস। প্রধান ফোকাসটা কি, এই জিনিসটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। প্রধান ফোকাস হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে যায় ওটাকে বলা হচ্ছে গিয়ে প্রধান ফোকাস। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। আমি আবার বলি, প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে যাবে এটাই হচ্ছে প্রধান ফোকাস, যেটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়। তো এখন এটা যদি আমরা সিমিলার ভাবে যদি উত্তল দর্পণের ক্ষেত্রে চিন্তা করি, আমি এখানে একটু টেনে নিই। দেখো উত্তল দর্পণে কিন্তু আমরা দেখব যে লক্ষ্যবস্তু থাকবে এই পাশে, কারণ উত্তল পৃষ্ঠটা মসৃণ, এই দিকে আলোটা কি হবে, প্রতিফলিত হবে। তো এই ক্ষেত্রে প্রধান ফোকাস কি হবে, আমরা একটু ভালো করে বোঝা ট্রাই করি। এই ক্ষেত্রে প্রধান ফোকাসটা কি হবে, মনে করো এটা হচ্ছে গিয়ে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি, এটা মনে করো হচ্ছে বক্রতার কেন্দ্র। প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর এমন ভাবে প্রতিফলিত হবে, পেছনের দিকে বাড়ালে মনে হবে সে একটা নির্দিষ্ট বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে। ওই যে যেই বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে সেটা হচ্ছে গিয়ে প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাসকে আমরা উত্তল এবং অবতল দুইটার ক্ষেত্রে এইভাবে ডিফাইন করতে পারি। প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর যে প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে যায় অবতল দর্পণের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে প্রধান ফোকাস, অথবা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর এমন ভাবে প্রতিফলিত হয় যেন মনে হয় তার একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসতেছে, ওই বিন্দুটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস কি আমরা বুঝে গেলাম। এখন ওই প্রধান ফোকাস হতে মেরু পর্যন্ত যেই দূরত্ব এটাকে বলে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব, ওই ফোকাস দূরত্বকে স্মল এফ দিয়ে প্রকাশ করা হয়। তবে একটা জিনিস আমরা মাথার মধ্যে রাখবো, এই যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এই প্রমাণটা খুব আসে, আমরা আজকে এই প্রমাণটা ভালো করে শেখার ট্রাই করব যে গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এই জিনিসটা আমরা একটু পরে প্রমাণ করব। তাহলে আমরা ফোকাস দূরত্ব কি বুঝলাম। এখন আসি ফোকাস তল। এই যে প্রধান অক্ষের সাথে প্রধান ফোকাস বরাবর যেই তল কল্পনা করা হয় ওই তলটাকে বলা হচ্ছে ফোকাস তল। আমি আবার বলি, প্রধান অক্ষের উপর প্রধান ফোকাস বরাবর লম্বভাবে যেই তল কল্পনা করা হয় ওই তলটাকে বলা হয় ফোকাস তল। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। তো মোটামুটি গোলীয় দর্পণের সংজ্ঞাগুলো ক্লিয়ার হয়ে গেল। আমি আবার বলি যে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে প্রথমটা, এবং গোলীয় দর্পণ যেই গোলকের অংশবিশেষ ওই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ, অথবা অন্য যে কোনো বিন্দুতে নিলেও সেটা বক্রতার ব্যাসার্ধ বুঝাবে। এবং বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে অক্ষ কল্পনা করা হয় এটা হচ্ছে প্রধান অক্ষ, মেরু ছাড়া অন্য যে কোনো দিকে যে অক্ষ কল্পনা করা হয় এটাকে বলে গৌণ অক্ষ। তারপর হচ্ছে গিয়ে প্রধান ফোকাস, প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে যায় অবতল দর্পণের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে প্রধান ফোকাস, অথবা প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর যে বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় ওটাকে বলা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস। আর প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। আমরা একটা প্রমাণ করব যেটা হচ্ছে গিয়ে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ফোকাস তল কি, ওই যে প্রধান অক্ষের সাথে লম্বভাবে প্রধান ফোকাস বরাবর যে তল কল্পনা করা হয় ওটাকে বলা হয় ফোকাস তল। তো আমরা প্রমাণটা করে নেই যে কিভাবে ওই যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। আমি জিনিসটা এখানে লিখতেছি, আমরা একটু মনোযোগ দিয়ে এই জিনিসটা একটু দেখব। প্রমাণটা হচ্ছে F ইকুয়ালস টু R/2। এখানে F হচ্ছে গিয়ে ফোকাস দূরত্ব, আর হচ্ছে গিয়ে বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, সেটা আমরা প্রুফ করতেছি। তো আমি এখানে একটা ফিগার ড্র করি, ফ্রি হ্যান্ডে এঁকে ফেলি জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা জিনিসটা দেখতেছি। এটা হচ্ছে গিয়ে মেরু, এটা হচ্ছে গিয়ে প্রধান ফোকাস F, এটা হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র
সি। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। এই হচ্ছে কি একটা আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি, মনে করি এটার নাম দিলাম এ এম। আচ্ছা, তো প্রধান অক্ষের সমান্তরাল হয়, প্রতিফলনের পর সে কি দিয়ে গেল, ওই যে প্রধান ফোকাস দিয়ে যাবে, কি দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে গিয়ে প্রতিফলিত রশ্মি। আর এখানে একটা আমরা রেখা টানি এই ঠিক এই স্ট্রেট লাইন বরাবর। আচ্ছা, এটা থেকে আমরা একটু প্রুফ করে ফেলি। এম হচ্ছে আপতিত রশ্মি, আবার এম এফ হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর ওই যে এখানে যদি একটা স্পর্শক টানি তাহলে দেখা যাবে যে এমসি হচ্ছে ওই এম বিন্দুর উপর একটা লম্ব। আচ্ছা, তো এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। এখন আমরা প্রুফ করব ওই যে এফ থেকে পি অর্থাৎ ফোকাস দূরত্ব সি থেকে পি অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আমরা এই জিনিসটা একটু ভালো করে বোঝার ট্রাই করব। দেখো, এ এম হচ্ছে আপতিত রশ্মি, আবার এম এফ হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর প্রতিফলনের সূত্র মতে আপতন কোণ, প্রতিফলনের যে দ্বিতীয় সূত্র আছে সেটাতে আমরা জানি আপতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে এম যদি আপতিত রশ্মি হয়, এম সি হচ্ছে অভিলম্ব, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপতন কোণ। তাহলে এখানে আপতন কোণ হচ্ছে গিয়ে এই কোণটা, এবং প্রতিফলন কোণ হচ্ছে গিয়ে এই যে অবিলম্ব এমসির সাথে প্রতিফলিত রশ্মি এমএফ যে কোণ উৎপন্ন করছে সেটা। তো আমরা প্রতিফলনের শর্ত মতে আমরা কি লিখতে পারি, লিখতে পারি এ এম সি কোণ, এ এম সি কোণ সমান হচ্ছে গিয়ে সি এম এফ কোণ প্রতিফলনের সূত্র মতে, প্রতিফল সূত্র মতে এটা আমরা লিখে ফেললাম। তো এটা আমরা জানি, এটাকে আমি 1 নং ইকুয়েশন দিলাম, এটাকে 1 নং ইকুয়েশন দিলাম। এরপর একটা জিনিস যদি আমরা দেখি, একটু মনোযোগ দিয়ে আমরা বোঝার ট্রাই করি। মনে করো দুইটা সমান্তরাল রেখা এরকম আছে, এটা হচ্ছে গিয়ে তাদের ছেদক। তাহলে 3 ধরনের কোণ উৎপন্ন হতে পারে। এই যে বিপরীত পাশে যে দুটো কোণ উৎপন্ন হলো এদেরকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ পরস্পর কি হয়, সমান হয়। আবার এই কোণটা আর এই কোণটা, এই দুই কোণটাকে বলা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণও পরস্পর সমান হয়। আবার এই দুইটা কোণকে কি বলা হয়, বিপ্রতীপ কোণ। অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ পরস্পর কি হবে, সমান হবে। তো আমরা যদি এই পাশে একটু দেখি, এ এম এবং সিপি সমান্তরাল রেখা, এমসি তাদের ছেদক। তাহলে এই কোণটা, এই যে এ এম সি কোণ এবং এই কোণটা এমসি এফ কোণ, এই দুটা কিন্তু বিপরীত পাশে, তার মানে এই দুটা একান্তর কোণ। আর একান্তর কোণ পরস্পর কি হয়, সমান হয়। তাহলে আমরা এই জিনিসটা একটু লিখে ফেলবো, এ এম সমান্তরাল সিপি এবং এমসি হচ্ছে তাদের ছেদক, এমসি ছেদক হওয়ায় একটা কথা বলাই যায়, এ এম সি কোণ ইকুয়ালস টু কি হবে, এম সি পি কোণ। এম সি পি কোণ এটা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ। এটাকে আমি দিলাম 2 নং সমীকরণ। এখন আমরা এখান থেকে কি কি পেলাম, এ এম সি কোণ সমান সি এম এফ কোণ, আবার এ এম সি কোণ সমান এম সি পি কোণ। তাহলে 1 এবং 2 হতে কি লেখা যায়, এটা সমান এটা। তাহলে 1 ও 2 হতে, 2 হতে এটা লিখতেই পারি আমরা, সি এম এফ কোণ সমান হচ্ছে গিয়ে এম সি পি কোণ। এই দুটো সমান হয়ে গেল। এখন একটা জিনিস আমরা খেয়াল করে দেখি তো, এম সি এফ এই ত্রিভুজের ক্ষেত্রে তার দুইটা কোণ সমান। কোন ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, ওই কোণ সংলগ্ন দুইটা বাহু সমান হবে, কারণ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ সমান এবং কোণ সংলগ্ন বাহু দুইটাও কি সমান। তাহলে যেহেতু এম সি এফ ত্রিভুজ এম সি এফ এর দুটি কোণ সমান হওয়ায়, সমান হওয়ায় বাহু দুটি সমান, বাহু দুটি সমান। কোণ দুটা কি কি, সি এম এফ কোণ, সি এম এফ কোণ এবং এম সি এফ কোণ। এই দুইটা কোণ সমান হওয়ার কারণে আমি আবার দেখি, সি এম এফ কোণ আবার এম সি পি কোণ, এই দুইটা কোণ, বা এম সি পি না, এটাকে আমরা কি লিখি, হ্যাঁ এম সি পি তো বলা যায়, এইটুকু পর্যন্ত আমরা রেখে দিলাম। দুটি কোণ সমান হয় বাহু দুটি সমান হবে। তাহলে কোন কোন দুইটা সমান,
আমরা একটু লিখে ফেলি সি এম এফ কোণ সমান হচ্ছে গিয়ে এম সি এফ কোণ সমান, তাহলে বাহু দুইটা কি সমান হবে, ওই যে সিএফ সমান হবে এফ এম, কোণ দুইটা সমান, বাহু দুইটা সিএফ এবং এফ এম সমান, তাহলে বলা যায় সুতরাং সিএফ সমান হচ্ছে গিয়ে এফ এম। এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এখন এরপরে যে জিনিসটা আমি একটু দেখবো বা আমরা একটু দেখতে চাই, মনোযোগ দিয়ে একটু শোনার ট্রাই করি, যে এখানে অবতল দর্পণের ক্ষেত্রে এই যে এম বিন্দু এবং পি বিন্দু খুব কাছাকাছি হওয়ায়, তাদের দূরত্ব শূন্যের কাছাকাছি হওয়ার কারণে এই এম এবং পি বিন্দুকে একই বিন্দু ধরা যায়। তো এম এবং পি বিন্দুকে যদি একই বিন্দু ধরি, তাহলে আমি বলতে পারি এফ এম যেই কথা এফ পি সেই কথা। তাহলে বলা যায়, এটা আমরা এখানে লিখে দিব আর কি, যে এম ও পি একই বিন্দু, দূরত্ব খুব হওয়ার কারণে একই বিন্দু ধরে। তো একই বিন্দু ধরলে আমরা কি বলতে পারি, আমরা বলতেই পারি এই কথাটা আমরা লিখতেই পারি যে এফ এম যেই কথা এফ পি সেই কথা। মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি। এরপরে এখানে আমি লিখি, তো এফ এম যেই কথা এফ পি সেই কথা। এখন আমরা এটা জানি সিএফ সমান এফ এম, আবার এফ এম সমান এফ পি, তাহলে বলাই যায় সিএফ সমান এফ পি, তাহলে বলাই যায় সিএফ, সুতরাং বলা যায় সিএফ সমান হচ্ছে গিয়ে এফ পি। তাহলে সিএফ এবং এফ পি যদি সমান হয়, অর্থাৎ সিপি ইকুয়ালস টু সিএফ প্লাস এফপি, সিএফ প্লাস এফপি দিয়ে দিলাম। এখন আমরা কি লিখতে পারি, সিপি আর সিএফ যেই কথা এফপি সেই কথা, তাহলে এখানে সিএফ দিলাম আর সাথে আরেকটা কি দিলাম, সিএফ না, আমি এখানে কি দিয়ে দিই, সিএফ এর জায়গায় সিএফ যেই কথা এফপি সেই কথা, তাহলে এফপি দিলাম, এফপি প্লাস এফপি। তাহলে এখন বলা যায় সিপি সমান হচ্ছে গিয়ে 2এফপি। তাহলে এই অংশে আমি একটু লিখি, একটু দেখি তো সিপি মান কি। সিপি মানে হচ্ছে গিয়ে বক্রতার ব্যাসার্ধ, যাকে আর দিয়ে প্রকাশ করা হয়, আর এফপি মানে হচ্ছে ফোকাস দূরত্ব, যাকে এফ দিয়ে প্রকাশ করা হয়। দিলাম এফ আর ভাগ কত হবে, আচ্ছা দেখি, যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, আর 2 তো ছিল, 2ই দিলাম, আর এফপি মানে কি ফোকাস দূরত্ব, এটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, 2f ইকুয়ালস টু আর, এফ এর সাথে 2 গুণ আছে, ওই দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ এফ ইকুয়ালস টু আর ভাগ 2। তাহলে আমি বলতেই পারি গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আমি আশা রাখি এই প্রমাণটা আপনারা বুঝতে পারছেন। একটু মনোযোগ দিয়ে আমরা একটা বুঝার ট্রাই করব। আমি শর্টকাট করে আবার একটু বলে নেই, এম হচ্ছে আপতিত রশ্মি, এম এফ প্রতিফলিত রশ্মি, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে এ এম সি কোণ সমান কি হবে, সি এম এফ কোণ। আবার এম এবং সিপি সমান্তরাল এবং সমান্তরাল রেখা এমসি তাদের ছেদক হওয়ার কারণে একান্তর কোণ এ এম সি কোণ সমান কি হবে, এম সি পি কোণ। এই যে এম সি পি কোণ লিখলাম। 1 ও 2 হতে আমরা কি লিখতে পারি, সি এম এফ সমান কি, এম সি পি। এখন এই যে এম সি এফ ত্রিভুজের ক্ষেত্রে দুইটা কোণ সমান, তার মানে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর কোণ সংলগ্ন বাহু দুইটাও কি হবে, সমান হবে। এই যে আমরা লিখে ফেলছি সিএম এফ কোণ সমান এমসি এফ কোণ ত্রিভুজ এমসি এর ক্ষেত্রে, তার মানে বাহু দুইটাও সমান হবে, সিএফ সমান হবে এফ এম। এবং এই কথাটা আমরা মাথার মধ্যে রাখবো, এম এবং পি এর মধ্যে দূরত্ব খুব কম হওয়ার কারণে এম এবং পি একই বিন্দু ধরা যায়। তো একই বিন্দু ধরে আমরা বলতে পারি এফ এম যেই কথা এফ পি সেই কথা। এই যে এফ এম সমান এফ পি লিখে ফেললাম। তার মানে আমি বলতেই পারি এই এফ এম সমান যদি এফ পি হয়, তাহলে সিএফ সমান আবার এফ এম, তাহলে বলা যায় সিএফ যেই কথা এফ পি সেই কথা, মানে সিএফ আর এফ পি সমান হবে। তাহলে এখান থেকে লিখলাম সুতরাং সিএফ সমান এফ পি, অর্থাৎ সিপি সমান হবে সিএফ প্লাস এফপি, ওই যে সিএফ প্লাস এফপি। আর সিএফ যেই কথা এফপি সেই কথা, তাহলে সিএফ এর জায়গায় এফপি বসিয়ে দিলাম। দুইটা এফপি মানে কি 2fp, তাহলে সিএফ ইকুয়ালস টু 2fp। সিএফ মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর, আর এফপি মানে হচ্ছে গিয়ে ফোকাস দূরত্ব এফ, তার মানে 2f সমান আর, আর এই 2 গুণ আছে, ওই দিকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তার মানে এফ ইকুয়ালস টু আর ভাগ 2। সেটাই হচ্ছে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তো আমি এই জিনিসটা মুছে ফেলতেছি। আমরা এর পরের টপিকটা একটু ভালো করে বুঝার ট্রাই করব। এর পরের যে জিনিসটা সেটা হচ্ছে কি প্রতিবিম্ব। প্রতিবিম্ব জিনিসটা আসলে কি?
প্রতিবিম্ব, আমরা যে আয়নায় আমাদের নিজেদেরকে দেখি, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এই যে সমতল দর্পণে যখন আমরা নিজেকে দেখি সেটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তবে এই প্রতিবিম্বটা অবাস্তব, কারণ এটা প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে না, মানে পিছনের দিকে বাড়ালে এটা মিলিত হচ্ছে বলে মনে হয়। তার মানে এটা হচ্ছে অবাস্তব, মানে অসৎ, এটাই পর্দায় ফেলা যাবে না। এখন বিম্ব জিনিসটা আমরা বুঝতে পারলাম যে আমরা আয়নায় যা দেখি সেটা হচ্ছে আমাদের বিম্ব। আমরা স্থির পানিতে আমাদের বিম্ব দেখতে পারি, আইসের মধ্যে বিম্ব দেখতে পারি। তবে বিম্বের ডেফিনেশনটা কি হবে? বিম্বের ডেফিনেশন হচ্ছে কোনো বিন্দু থেকে আলোকরশ্মি প্রতিফলকে আপতিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে মনে হয়, ওই দ্বিতীয় বিন্দুটাকে বিন্দুর প্রতিবিম্ব বলা হবে। তাহলে জিনিসটা আমি আবার বলি, প্রথম কোন বিন্দু থেকে আলোকরশ্মি প্রতিফলকে আপতিত হয়ে প্রতিফলনের পর দ্বিতীয় কোনো বিন্দুতে যদি মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হবে। এই প্রতিবিম্ব আবার দুই ধরনের হতে পারে, বাস্তব যেটাকে বলা হয় সৎবিম্ব, আর হচ্ছে অবাস্তব যেটাকে বলা হয় অসৎবিম্ব। তার মানে যখন প্রতিফলিত হওয়ার পর প্রকৃতপক্ষে মিলিত হবে সেটাকে বলা হবে বাস্তব, আর মিলিত হচ্ছে বলে মনে হয় যদি, বা পিছন দিকে যদি আমরা বাড়াই কোনো একটা বিন্দু থেকে আলোকরশ্মি প্রতিফলিত হচ্ছে বলে যদি মনে হয়, তখন ওটাকে বলা হবে অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব। তো এই জিনিসটা আমরা একটা ভিডিওতে আলাদাভাবে আলোচনা করছি, আমি কিভাবে অবতল দর্পণে বিম্বগুলা গঠিত হয়, কিভাবে বাস্তব হয় এবং কোন পজিশনে অবাস্তব হয়, সেই জিনিসটা আমি আলোচনা করছি। এটা আপনারা একটু দেখে নেবেন। তবে একটা কথা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, বিম্ব গঠনের ক্ষেত্রে 3টি নিয়ম আমরা খুব ভালো করে মাথার মধ্যে রাখবো। তো সেটা আঁকার জন্য বা বোঝানোর জন্য আমি টোটাল জিনিসটা একটু আবার মুছে ফেলতেছি। তো আমরা এটা মনোযোগ দিয়ে একটু বোঝার ট্রাই করব যে বিম্ব গঠনের ক্ষেত্রে 3টা রুলস বা নিয়ম কি হতে পারে, বা কিভাবে বিম্ব গঠনের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবো। একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো। প্রথম নিয়ম, প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি। আমি আবার বলতেছি, প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা হচ্ছে কি অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে তারা প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে। তাহলে আমি আবার বলি, প্রথম নিয়মটা, প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় অবতল দর্পণের ক্ষেত্রে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর এমনভাবে প্রতিফলিত হয় যেন মনে হয় তারা প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে। এটা হচ্ছে গিয়ে প্রথম রুলস। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে আপতিত রশ্মি। আমি আবার কথা বলতেছি, প্রধান ফোকাস দিয়ে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়। প্রধান ফোকাস দিয়ে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়। এটার ক্ষেত্রে কি হবে জিনিসটা আমি একটু বুঝাই দেই। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস বরাবর, আমি আবার বলতেছি, প্রধান ফোকাস বরাবর আপতিত রশ্মি, প্রধান ফোকাস বরাবর আপতিত রশ্মি, প্রধান ফোকাস বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়। তাহলে যখন উত্তল দর্পণ হবে তখন যদি সেটা প্রধান ফোকাস বরাবর আপতিত হয়, প্রতিফলনের পর কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল হবে। আর এটার ক্ষেত্রে প্রধান ফোকাস দিয়ে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়। এটা হচ্ছে নিয়ম 2। এবং 3 নম্বর রুলস কি? 3 নম্বর রুলস হচ্ছে যদি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, যেই পথে আপতিত হবে সেটা সেই পথেই প্রতিফলিত হয়ে যাবে। সিমিলার ভাবে এটার ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি, দেখি এটা এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি যেই পথে আপতিত হয়েছে সেই পথেই সেটা কি হয়ে যাবে? প্রতিফলিত হয়ে যাবে। তো এই 3টা নিয়ম যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি, তাহলে গোলীয় দর্পণে কিভাবে বিম্ব গঠন হয় সেটা আমরা সহজেই ব্যাখ্যা দিতে পারবো। এবং বিম্ব গঠনের ক্ষেত্রে যে কোনো 2টা আপতিত রশ্মি নিয়ে আমরা বিম্ব গঠন ব্যাখ্যা করতে পারি। এই 2টা, যেমন প্রধান অক্ষের সমান্তরাল
প্রধান ফোকাস দিয়ে অথবা বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়ে প্রতিফলনের উপর কিভাবে সেটা প্রতিফলিত হবে ওই জিনিসটা দিয়ে আমরা যে কোনো দুইটা দিয়ে আমরা বিম্ব গঠনটা ভালো করে বুঝতে পারি। এটা হচ্ছে নিয়ম, তিনটা নিয়মের মাধ্যমে আমরা কিভাবে বিম্ব গঠন করা যায় সেই জিনিসটা ভালো করে জানতে পারবো। তো আমি আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝছেন, ভিডিওটা একটু ভালো করে দেখবেন, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।